সে কেবল দেশটাকে ক্ষতি করে নাই, সে একটা দেশের সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টির ক্ষতি করে গেছে। আওয়ামী লীগের আজকের যে দুরবস্থা, এর জন্য শেখ হাসিনা একা দায়ী। 80% একা, উনি একা 80% দায়ী। কাজেই উনার কথা বলে লাভ নাই। কিন্তু আপনার যে উপলব্ধির সঙ্গে তো আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের কিন্তু আমার কিছু যায় আসে না, যায় আসে না, আমি তো আওয়ামী লীগ করি না। আমার সঙ্গে ওদের উপলব্ধি মিলতে হবে কেন? আমি তো বাইরের থেকে দেখতেছি। আমি আমার বুদ্ধি দিয়ে জাতীয় ঐক্যবদ্ধ হবে কি করে? জাতীয় ঐক্যমত্য হবে। ঐক্যমত্য যেটা আকাঙ্ক্ষা, আমার আকাঙ্ক্ষা হলো যে ভাই আওয়ামী লীগ আলাদা একটা রাজনীতি করবে, বিএনপি একটা রাজনীতি করবে, জামাত একটা রাজনীতি করবে, সব ঠিক, কিন্তু বাংলাদেশটা এক। এই বাংলাদেশের আমরা সবাই নাগরিক, আমরা দেশটাকে অগ্রসর করব, দেশটার সামনের দিকে অগ্রসর হবে। এটা হলো ওই আপনার ইয়ের মতো, ওই একটা গাড়ি যখন থেমে যায়, ওই গাড়িটাকে ঠেলে না, ঠেলে তো একজন ঠেলে সাইড দিয়ে, একজন ঠেলে ওই সাইড দিয়ে, যে বাম দিক দিয়ে ঠেলে সে কিন্তু ডান দিকে ঠেলতেছে, আবার বাম দিকে যখন ডান দিকে ঠেলতেছে, আবার পেছনের লোক সামনের দিকে ঠেলতেছে। ঠেলা কিন্তু তিনজনের তিন দিকে, কিন্তু গাড়ির সামনের দিকে অগ্রসর হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট গঠনের একটা প্রক্রিয়া চলছে এবং সর্বশেষ গতকাল 10 দল, জামাত ইসলামের নেতৃত্বে 10 দল আসন ভাগাভাগির ঘোষণা দিয়েছে। তাদের সঙ্গে আরেকটি দল থাকার কথা, ইসলামী ঐক্য, ইসলামী আন্দোলন। তারা থাকবে কি থাকবে না শেষ পর্যন্ত জানি না। কিন্তু এই দলে যারা ছিল, যারা আছে, তারা এক সময় এই দলের রাজনীতির বিরোধিতা করেছে, ধর্মীয় রাজনীতির বিরোধিতা করেছে। বিষয়টি কীভাবে দেখছেন? দেখেন, একটা জিনিস হলো কি, ইসলামী আন্দোলনের সঙ্গে জামাত ইসলামের জোট হওয়া ইম্পসিবল। এটা কোনো দিনও মিলার কথা না। কারণ ইসলামী আন্দোলনের লিডারদের যে মানে নীতি, তাদের যে আদর্শ, তার সঙ্গে জামাতের আদর্শ একদম বিপরীত। ইসলামী আন্দোলনের লিডারদের আমি এই কথা নিজে মুখে শুনতে তারা বলছে, আমি ভিডিওতে দেখেছি, যে জামাত করলে পরে তার ইমান থাকবে না, জামাত ইসলাম করলে তার ইমান থাকবে না, নষ্ট হয়ে যায়। কথা ইসলামী আন্দোলন অনেক বলছে। এই আন্দোলনটা বেসিক্যালি ছিল হলো একটি নির্বাচনী জোট। তাদের জোটটা ছিল নির্বাচনী জোট, নির্বাচনকে কেন্দ্র করে এই জোটটা হতো। উভয় পক্ষের অপরিসীম লোভ, লোভের কাছে তাদের আদর্শ পরাভূত হবে, এটাই স্বাভাবিক। এদের যে চরিত্র আমি দেখেছি, এরা লোভের কাছে পরাভূত হবে, কাজে আবার মিলেও যেতে পারে। কিন্তু যদি মিলেও যায়, সেখানেও আশঙ্কা আছে। আশঙ্কাটা হলো এই যে নির্বাচনের পর তারা তো জোট হিসেবে একত্র থাকতে পারবে না, উনি যে আবার মারামারি করবে। কারণ এখানে তো নীতি নৈতিকতার প্রশ্ন। শুনেন, গণতন্ত্রে ভিন্ন মত থাকতে পারে, গণতন্ত্রে এই দল এরকম বলবে, ওই দল এরকম বলবে, আমি কিছু ছাড় দিব, তুমি কিছু ছাড় দাও, এইভাবে গণতন্ত্র চলতে পারে। কিন্তু ধর্মে কিন্তু ভাই এটা হয় না। জামাত ইসলামকে ওয়াহাবিবাদী ধারার রাজনৈতিক দল হিসেবে চিহ্নিত করা হয় এবং এক ধরনের কট্টরপন্থা রাজনৈতিক দল। কিন্তু তারা তো এবারে এই ইসলামী দলগুলোর বাইরে জাতীয় নাগরিক পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মতো দলকে নিতে পেরেছে। এটি কি তাদের রাজনৈতিক সাফল্য বলে মনে করেন? নিতে পারে নাই, বরঞ্চ আমি বলি যে একাধিক চরিত্রহীন ব্যক্তি এক জায়গায় হয়েছে, একাধিক আদর্শহীন ব্যক্তি এক জায়গায় হয়েছে, একাধিক আদর্শহীন দল এক জায়গায় হয়েছে। এদের কারো কোনো আদর্শ নাই এবং আতঙ্কের বিষয়টা যাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই জোট গঠন করেছে তারা কি আদর্শবান? আমি ওরা আদর্শবান বলছি না, ওটা ওদেরকে আদর্শবান বলছি, ওই আলোচনা হচ্ছে না। আলোচনা হচ্ছে এখানে যারা মিলছে। দেখেন, এই লোকগুলো দুদিন আগে পরস্পরের বিরুদ্ধে কথা বলছে, হঠাৎ করে এমপি হওয়ার লোভে একত্র হয়ে গেছে। যদি এমপি হতে না পারে আবার ঝগড়া করবে, যদি এমপি হতে পারে তারপরেও ঝগড়া করবে। তারা এমপি হওয়ার লোভে তারা বেসিক্যালি সাধারণ ভোটারদেরকে প্রতারণা করতেছে। অলি আহমেদ বলেন আপনি, অলি আহমেদ এর সাথে যুক্ত হওয়ার আগে তার ইহকালে কোনোদিন সে জামাতের কোনো কর্মকাণ্ডের প্রশংসা করছে? আরে অলি আহমেদের রাজনীতি তো শেষ করে দিয়েছে জামাত। অলি আহমেদের যে রাজনীতি সেটা তো শাহজাহান চৌধুরী শেষ করে দিয়েছে। এবং তখন জোটের মধ্যে সে দুই জায়গায় দাঁড়াবে, এক জায়গায় সে দাঁড়াবে, এক জায়গায় তার বউ দাঁড়াবে, এটা নিয়ে তো তার সঙ্গে বিএনপি ঝামেলা। তাহলে সে তো বিএনপি বড় নেতা ছিল রে ভাই, সে তো এই 11 বয়সে ওদের সঙ্গে গেছে। তিনি কেন বুড়া বয়সে যদি একটা এমপি হইতে পারি, আর কিছু না, এতে তো লোভ তো অন্তহীন। কিন্তু জুলাই অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে অথবা জুলাই যোদ্ধা হিসেবে পরিচিত এনসিপি কেন জামাতের সঙ্গে? এনসিপি তো সবসময় সবাই বলতো
এই যে আমাদের এই যে ফজলুর রহমান ভাই বলতো না মাঝে মাঝে, অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির, যে এনসিপির বলতো যে এরা তো জামাত, এরা তো আলবা ধরা জায়গার পোলাপান বলতো, কিন্তু ওনার বলার ভঙ্গিটা তোমার অন্যরকম ছিল, কিন্তু উনি তো সত্য কথা বলছেন, উনি তো দার্শনিক আমার কাছে, আমার মনে হয়, কারণ উনি যেটা বলছে ওটাই তো প্রমাণ হয়েছে। কেমন আমি বলি, আমি কিন্তু এনসিপি, এবি পার্টি এবং জামাত এই তিনটার ঐক্যটাকে কিন্তু আমি নির্বাচনী ঐক্য মনে করি না। আমি মনে করি এটা হলো আদর্শিক ঐক্য, মানে ওদের আদর্শ একটাই। এবং গতকালকে দেখলাম নাহিদ ইসলাম বলতেছেন, উনিও স্বীকার করছেন যে আমাদের এটা হলো আদর্শিক ঐক্য। তো এই দুটো এক হবে, দুইজন আলাদা আলাদা ছিল, এক ঘরে আবার আসছে। কিন্তু এর আগে বিএনপি যখন জামাতের সাথে ঐক্য করেছে তখন কিন্তু বিএনপির নেতারা বলছেন তাদের কৌশলগত ঐক্য। কৌশলগত ঐক্য ছিল, ওটা আদর্শিক ঐক্য ছিল না তো, ওটা তো আদর্শিক ঐক্য ছিল, ওটা ছিল কৌশলগত নির্বাচনী ঐক্য। আওয়ামী লীগকে হারাতে হবে, আওয়ামী লীগ এবং বিএনপির পার্থক্য ছিল হয়তো মনে করুন 2% ভোট। জামাতে যদি 3% ভোট হয়, জামাতের ভোট আমি নিলাম, তাহলে আমি 1% বেড়ে গেলাম। জামাতে যদি 7% ভোট হয়, ওইটা আমি নিলাম, আমি তাহলে বাইরে গেলাম 4% ভোট। হিসাব তো এটাই। এই জন্য ওরা নিয়েছে জামাতকে, ওরা নিয়েছে জাতীয় পার্টিকে, ওটা তো ভোটের হিসাবের জন্য। রাজনৈতিক দলগুলোর নীতি আদর্শ নিয়ে আমরা কথা বললাম, জোট ভাঙ্গা করা, কিন্তু নির্বাচনের যে প্রস্তুতি, নির্বাচনের যে পরিবেশ থাকা দরকার সেটা কতটা আছে, বা সরকারের প্রস্তুতি? দেখেন, এটা একটা জটিল প্রশ্ন। জটিল প্রশ্ন এই কারণে যে, যেমন ধরেন আমরা সাধারণত বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, পুলিশের পারফরমেন্স ভালো না, এগুলো আমরা বলি, এবং আগামী দিনে এইরকমই খারাপই থাকবে। পুলিশের তো দরকারই হয় না যদি নির্বাচনী মাঠে কোনো সংঘাত না হয়, যদি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে যায়, দলগুলো যদি আচরণবিধি মেনে চলে, তাহলে তো পুলিশের কোনো দরকার হয় না। তো এখন এই দলগুলো নিজেদের মধ্যে আচরণবিধি মানবে কিনা, ভাঙবে কিনা, বড় বড় কঠিন। অনেকগুলি ফ্যাক্টর এখানে কাজ করে। যেমন বিভিন্ন জায়গায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এসেছে। এটা বিচ্ছিন্ন, এত বড় দেশে দুই একটা আসতেই পারে, এটা কোনো ব্যাপার না, এটা বিচ্ছিন্ন হয় অনেক সময়। তবে এখানে যে জিনিসটা হচ্ছে কি, যে যদি তারা মনে করে যে না আমরা একটু হলেই জিতবো, আমাদের যদি কেউ ইন্টেনশনালি আচরণবিধি ভঙ্গ করে, তখন কি হবে, এটা বড় বড় কঠিন। তবে আবার পুলিশের সঙ্গে ইতিবাচক দিক হলো যে সারা দেশে মিলিটারি থাকবে, আর সেনাবাহিনী থাকলে সেনাবাহিনীর ভূমিকা কী হবে, এটাও কিন্তু আমরা কনফার্ম না। কারণ এখনও তো মানে আপনার রাস্তায় সেনাবাহিনী আছে, এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েই আছে। তারপরে মব ভায়োলেন্স হচ্ছে, তারা কোনো একটা ভালো কাজ করতে পারছে, কোনো উদাহরণ আছে সেনাবাহিনী কোনো একটা ভায়োলেন্সে হস্তক্ষেপ করে থামাইছে, আপনি দেখাতে পারবেন? পারবেন না তো। এই যে প্রথম আলোর পেছনে আগুন দিল, সেনাবাহিনী ছিল না, থামাইছে, থামানোর চেষ্টা করছে। ডেইলি স্টারে সেনাবাহিনী থামানোর চেষ্টা করছে, 32 সময় ভাঙলো, সেনাবাহিনী থামানোর চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে আপনি কাকে বেশি দায়ী করবেন, যারা সেখানে দায়িত্বপ্রাপ্ত ছিল, না যারা তাদেরকে দায়িত্ব? সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, এই সমস্ত সশস্ত্র বাহিনী যারা আছে, এরা তো অর্ডারে চলে, ভাই। এইটাই তো আইরনি, যে অর্ডার যে দেয় তার কিছু হয় না, অর্ডার যে ক্যারি করে তার ঝামেলা হয়। এদেশে গুলির জন্য পুলিশের যাবজ্জীবন হবে, মৃত্যুদণ্ড হবে, কিন্তু অর্ডার যে দিছে, কে দিছে অর্ডার? পুলিশকে দিছে ওসি, ওসিকে এসপি, এসপিকে ডিআইজি, ডিআইজিকে শেষ পর্যন্ত গেছে কোথায়? আইজি। অর্ডার তো আইজি ঠিক আছে, আইজির হবো 5 বছর, আর পুলিশের হবো যাবজ্জীবন অথবা মৃত্যুদণ্ড। এটাই তো আইরনি। এখন যদি শেখ হাসিনা বলে আমি রাজসাক্ষী হতে চাই, দিবে? মানে কোন বিবেচনায় আইজিপিকে রাজসাক্ষী বানানো হলো? আমি ভাই এটা আমার হিসাবে মিলি না। কোন বিবেচনায়? ভাই সেই তো মেইন ক্রিমিনাল। সে আপনার মনে আছে নিশ্চয়ই, এই যে ইয়ের সময় যখন বঙ্গবন্ধু হত্যার বিচার হয়, তখন সাক্ষী দিতে আসছিল শফিউল্লাহ সাহেব, ওই যে আর্মি চিফ। তখন তাকে বিচারক জিজ্ঞাসা করছিল, আপনি সাক্ষীর কাঠ করায় কেন? আপনার তো থাকার কথা আসামির কাঠ করায়, ঠিক না? তো আব্দুল্লাহ মামুনের তো থাকার কথা আসামির কাঠ করায়, সে তো মেইন আসামির ভাই। যাক, নির্বাচনের চিত্রটা কেমন, মাঠের চিত্রটা কেমন দেখছেন? মাঠের চিত্র এখনো বোঝা যাচ্ছে না, এখনো জয় পড়া যায় না। নির্বাচন এখনো কিন্তু জমে ওঠে নাই। নির্বাচনের যে একটা গরম, একটা উত্তাপ, এটা কিন্তু কোথাও কোনো গ্রামগঞ্জে আছে বলে আপনি কেউ বলবে না। নির্বাচন উত্তাপটা এখন শুরু হয় নাই। কারণটা কি? কারণটা হলো কেউ ভাবছে আমি নিশ্চিত জিতবো, আমার তো মাঠে নামার দরকার কি, ভোটারের কাছে যাওয়ার দরকার কি। কেউ ভাবছে ভোটার আর ভোট দিব কই, ভোটার হাতে তো অপশন নাই, আমি ছাড়া যাওয়ার জায়গা নাই, এরকম আত্মবিশ্বাস। এই আত্মবিশ্বাস বুমেরাংও হইতে পারে, কিন্তু বুমেরাং হওয়ার ইতিহাস এই দেশেও আছে। কাজে কী হবে না হবে বলা বড় কঠিন, কিন্তু উত্তাপটা আমি এখনও দেখছি না। আর জামাতের মানে স্টাইলটা এইরকম, জামাত গোপনে গোপনে করে, গোপনে গোপনে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, মানুষের মধ্যে যাচ্ছে, মেয়েদের মধ্যে যাচ্ছে, মহিলাদের মধ্যে তারা
অনুষ্ঠান করতেছে, আয়োজন করতে, আলাপ আলোচনা করতেছে। আর তাছাড়া জামাত তো ইদানিং একটা নতুন রাজনৈতিক ধারার প্রবর্তক হয়েছে, সেগুলো গুপ্ত রাজনীতি। ওরা গুপ্তভাবে অনেক কিছু করে। তাদের গুপ্তভাবে আওয়ামী লীগের মধ্যে ছিল। আমার তো ধারণা জামাতের প্রচুর লোক গুপ্তভাবে বিএনপিতেও আছে।